ঠিক আছে, গত ক্লাসে এই পর্যন্ত দেখছি, আজকে এখান থেকে শুরু হবে। ইনস্ট্রাকশন গুলো হচ্ছে কি আমরা এই পর্যন্ত দেখেছি। তো এখন আজকের জিনিসটা অত কিছু না, শেষের দিকে ইন্টারাপ্টটা ইম্পর্টেন্ট। এই স্লাইডটা আমরা নেক্সট স্লাইডেও শুরু করে ফেলতে পারবো আজকে। ঠিক আছে, এখানে কিছু জেনারেল রুলস দেওয়া আছে। রুলস গুলো কি দেখো, তিনটা রুলস এর কথা বলছে। রুলস যে এই তিনটেই তা না, আরো আছে, বাট আপাতত আমাদের যে কটা দরকার হবে সেটাই আমি লেখা আছে। ঠিক আছে, আচ্ছা এখানে বলতেছে যে ধরো আমি দুইটা ভেরিয়েবল ইউজ করছি, ভেরিয়েবল বলতে কি রেজিস্টার ইউজ করতেছি, ধরো এক্স বি। এখন এক্স যদি আমার দুইটা অপারেন্ট নিলাম, এক্স এর এক্স যদি নিই, তাহলে এক্স হচ্ছে কি যে প্রথম ভ্যালুটা মুভ এ এক্স, এই এক্স হচ্ছে 16 বিট। বিএল যেটা বিএক্স এর একটা হাফ পার্ট, বিএল হচ্ছে অর্ধেক অংশ, লোয়ার পার্ট বিএক্স এর, হ্যাঁ তার মানে 8 বিট। তাহলে এরকম করা যাবে না, আমার দুইটার সাইজই ইকুয়াল হতে হবে। যেমন ধরো এখানে এল বিএল নিচ্ছি, ঠিক আছে, এইচ বিএল নিচ্ছি, তাও ঠিক আছে, কিন্তু এখানে 16 বিট 8 বিট এরকম নেওয়া যাবে না, দুইটাই সমান হতে হবে। আচ্ছা, সেকেন্ড যে রুলসটা, সেকেন্ড রুলস হচ্ছে কি আমার অবশ্যই, হ্যাঁ এমন হতে পারবে না যে দুইটাই আমার মেমোরির ভ্যালু। ঠিক আছে, দুইটাই ইমিডিয়েট ভ্যালু এরকমও হতে পারবে না, যে যেমন ধরো এই যে ইমিডিয়েট ভ্যালু ক্ষেত্রে রোলস, সেখানে দুইটাই ইমিডিয়েট ভ্যালু এরকম হতে পারবে না, একটা অবশ্যই রেজিস্টার হতে হবে। এবং দেখো এখানে আই এল যেহেতু ইউজ করা হচ্ছে, তার মানে আই এর ভ্যালু হচ্ছে কি আমার আই এর ভিতরে এই মেমোরি অ্যাড্রেসে গেলে যে ভ্যালুটা পাবো সেটা আমার 8 বিটেরই হতে হবে। ঠিক আছে, আচ্ছা ইমিডিয়েট ভ্যালু হচ্ছে কি প্রথম মানে প্রথমে ইমিডিয়েট ভ্যালুটা বসতে পারবে না। দেখো এই পরেরটা কিন্তু লিগাল, এক্স এর মধ্যে আমি 2 শিফট করে আনতেছি বা 2 এক্স এর ভিতরে যোগ করতেছি, এটা ঠিক আছে, কিন্তু আগে 2 লেখে পরে এক্স লিখতেছি, এরকম পসিবল না। এবং এক্স হচ্ছে কি আমার 16 বিটের, তার মানে এই 2টাকেও আমার 16 বিটেই লিখতে হবে, এরকম কিছু রুল। ঠিক আছে, এখানে এখানে এই জিনিসটা আমরা একটু বই থেকে দেখি। ঠিক আছে, এটা আমরা এখানে লিখে দিচ্ছি। এটা আসলে যেটা হতো কি আমাদের ল্যাবে করানো হতো, তো ল্যাবে যেহেতু সরাসরি দেখানো হতো, থিওরিতে থাকতো, কিন্তু হচ্ছে কি ধরো এই স্লাইডটা ওভাবে তৈরি করা নাই, বা আমি এখন আর ওইভাবে তৈরিও করি নাই, কারণ এই জিনিসগুলো আমার অনেকটা পড়ছিও আছে। ঠিক আছে, তো এই জন্য এত ঝামেলা করে নিয়ে আমি শুধু বই থেকে দেখাই দিচ্ছি। এটা বইয়ের হচ্ছে কি চ্যাপ্টার 5, আমরা চ্যাপ্টার 5 একটু আসি। চ্যাপ্টার 5 টু 5, এটা হচ্ছে চ্যাপ্টার 5। এটার মধ্যে হচ্ছে যে ফ্ল্যাগ রেজিস্টারটা আমরা পড়ছি না, ফ্ল্যাগ রেজিস্টারের বিভিন্ন জিনিস এখানে দেখানো হচ্ছে। ঠিক আছে, ফ্ল্যাগ রেজিস্টার অলরেডি তোমরা ফার্স্ট স্লাইডে পড়ে এসেছো যে স্ট্যাটাস ফ্ল্যাগ। এখন বই দেখতেছো না? জি না, বই আসছে। রিফ্রেশ করে দেখো তো, ইয়ে করে দেখো তো। হ্যাঁ ম্যাম, বই দেখতেছি। আচ্ছা ঠিক আছে, এই যে ফ্ল্যাগ রেজিস্টার, হ্যাঁ দিলে হয়ে যায়। দেখো স্ট্যাটাস ফ্ল্যাগ, স্ট্যাটাস ফ্ল্যাগ আমরা এর আগেও পড়ছি, বলে আসলাম স্ট্যাটাস ফ্ল্যাগ। এখানে আমি একটা ছবি দেখি, তোমরা যারা হচ্ছে কি আগে আমার সাথে ক্লাস করছো, যেমন সাজ্জাদ কিন্তু আগে আমার সাথে কোয়া ক্লাস 1 করতো, হ্যাঁ আরাফাত করতো, কানিস করতো, এরা করতো, হ্যাঁ বা আমার সাথে না করো, আগে যার সাথে করো না কেন এই জিনিসটা দেখছো, হ্যাঁ আমি দেখাই মরিসম্যানের বইটা দেখাই। মরিসম্যানের বই এলিয়ন ডিজাইনটা যখন করছিলাম এই চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে আমাদের স্ট্যাটাস রেজিস্টার ছিল, স্ট্যাটাস রেজিস্টারের এই ছবিটা আমরা দেখছি। এই ছবি মনে আছে সবার? এই ছবি মনে থাকার কথা। জি না, মনে আছে। হ্যাঁ, এই ছবিটা আমরা 4টা বিট করছিলাম, এই যে একটা স্ট্যাটাস রেজিস্টার বা এটাকে ফ্ল্যাগ রেজিস্টার বলে, এটা কিনা আমরা 4টা বিট করছিলাম। ঠিক আছে, এখানে আমরা বলতেছি 4টা জায়গায় আরো 2টা স্ট্যাটাস বিট আছে, এছাড়া আরো 3টা কন্ট্রোল বিট আছে, কারণ এই রেজিস্টারটা 4 বিটে না লেখে 16 বিটে লেখা হচ্ছে। 16 বিটের ওই ছবিটা এখানে গিভেন আছে, এখানে গিভেন আছে এই যে 16 বিটের একটা রেজিস্টার, কতগুলো এখানে সিএফ হচ্ছে ক্যারি ফ্ল্যাগ, সিএফ হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ, এফ হচ্ছে অক্সিলারি ফ্ল্যাগ, জেডএফ জিরো ফ্ল্যাগ সাইন ফ্ল্যাগ, সিএফ হচ্ছে যে কন্ট্রোল ফ্ল্যাগ ছিল, আইএফ কন্ট্রোল ফ্ল্যাগ, ডিএফ কন্ট্রোল ফ্ল্যাগ,
ওএসটা হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ, ঠিক আছে? এই যে ফ্ল্যাগ গুলো, এটা কিন্তু আমরা ফার্স্ট স্লাইড করে ফেলছি, আমার কত নাম্বার সেটা আমার নাম্বার দরকার নাই, এটা এখানে নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? এখানে কোনটা কোন ভাগ করে এর আগেও বলা আছে, এখানেও বলা আছে, এটা আমাদের ব্যাপার না। আমরা হচ্ছে কি, তখন আমরা যখন ওই মডেলের এই বইটা পড়তাম তখন কিছু এক্সাম্পল ছিলাম। ধরো আমি এক্সাম্পল দেখছি কিভাবে বিট গুলাকে মানে 5 ধরলাম, 7 ধরলাম, তারপর কিভাবে কাজ করে এই জিনিসগুলো আমরা পড়ছি না। যখন আমি কোনো জিনিস এই স্ট্যাটাস ফ্ল্যাগটা আমার কখন দরকার হতো, এরর কারেকশনের জন্য দরকার হতো। কোনো একটা বিটের ভ্যালু, যে এক্স বলে এরকম একটা এক্স বলে একটা ভ্যালু ছিল, এই বি এক্স এর ভ্যালু কত সেটা জানার জন্য দরকার ছিল, আর এরর কারেকশনের জন্য দরকার ছিল। এই তিনটা আমার এই স্ট্যাটাস রেজিস্টারে কাজ করছিলাম, ঠিক আছে? এরর কারেকশনটা ছাড়াও আমাদের এই যে ফর লুপ, হোয়াইল লুপ, এগুলোর ক্ষেত্রেও আমাদের এই জিনিসটা দরকার হয়। এখন দেখো আমরা যখন করছিলাম কি, যে আমরা যখন আমি ধরো এ এবং বি দুইটা ভ্যালু কম্পেয়ার করব, সেই ক্ষেত্রে এ থেকে বি মাইনাস যাবে, রেজাল্টটা কোথাও স্টোর হবে না, কিন্তু এই ফ্ল্যাগ বিট গুলা চেঞ্জ হবে। এই ফ্ল্যাগ বিট গুলার চেক করে আমরা বুঝতে পারবো ওভারফ্লো মানে আমার ক্যারি মানে এরর হচ্ছে কি এরর হচ্ছে না, ঠিক আছে? এই যে আবার বলি, আমরা কি করব, আমরা কম্পেয়ার করার সময় যদি কোনো ভ্যালু কম্পেয়ার করতে চাই বা আমরা যদি এরর কারেকশন করতে চাই, যে কাজই করি না কেন আমরা এ থেকে বি মাইনাস করব। মাইনাস করার পরে ভ্যালুটা কোথাও স্টোর করব না, আমাদের শুধুমাত্র মাইনাসের কারণে যে স্ট্যাটাস রেজিস্টারের বিটগুলো চেঞ্জ হবে সেটার উপরে চেঞ্জ করে বুঝবো যে আমার এরর কারেকশন দরকার কি দরকার না, বা আমার হচ্ছে কি কম্পেয়ার হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? এই এই জিনিসটা আমরা পড়ছি। যেমন ধরো এরকম আমার টেবিল দেওয়া ছিল, টেবিলের মধ্যে আমরা শুধুমাত্র পড়ছিলাম এ গ্রেটার দেন বি, এ লেস দেন বি, এ ইকুয়াল বি। এইটার দুই ধরনের কন্ডিশন পড়ছিলাম, একটা হচ্ছে আনসাইন নাম্বারের জন্য, আবার সাইন নাম্বারের জন্য পড়ছিলাম এ গ্রেটার দেন বি, এ লেস দেন বি, এ ইকুয়াল টু বি। এই কন্ডিশন একটা পেলাম, ঠিক আছে? এইটা এই মুহূর্তে মনে অনেকের কাছে বই নাও থাকতে পারে, ঠিক আছে? এই বইটা, হ্যাঁ, আমি বইয়ের এইটা ঠিক আছে, এই বইয়ের হচ্ছে ১৫ নাম্বার পেজ, পেজ নাম্বার এটা, এখানে পিডিএফ এ দেখাচ্ছে ১৫২, কিন্তু এখানে বইয়ের পেজ নাম্বার হচ্ছে ১৩৮ নাম্বার পেজ। আর বাসায় যাদের ডিএলডি বই আছে তাদের তো আছে এই জিনিসটা, ঠিক আছে? বই যার কাছে আছে থেকে বলছি তাদের তো টাকা না, জাস্ট হ্যাঁ। এখন এটা আমি বলতে কি, যদি আমার আনসাইন নাম্বার হয় তখন শুধুমাত্র সি আর জেডটাকেই চিন্তা করা হচ্ছে, ওভারফ্লো কি আসছে, সাইন বিট কি আসছে, আমার কোনো কিছু চিন্তা করার দরকার নাই। আসলে আমার আনসার মানে সাইন নাম্বার হয় সেই ক্ষেত্রে জেড, এস, বি সবই কনসিডার করা হচ্ছে, ঠিক আছে? আর যদি ওভারফ্লো হয় তাহলে আমি রেজাল্ট শো করার, যদি আমি বিয়োগ করি, নর্মাল বিয়োগ করি, হ্যাঁ, সহ রেজাল্টটা শো করব, ওভারফ্লো যদি না আসে ক্যারি বাদ দিয়ে রেজাল্টটাকে শো করব। এই ধরনের জিনিস আমরা পড়ছিলাম, ঠিক আছে? এই ধরনের জিনিস আমরা পড়ছিলাম, কিন্তু এই ধরনের জিনিস মেশিনে ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখি নাই। তো ল্যাবে আমরা এটার মেশিন ইমপ্লিমেন্টেশনটা দেখব, ঠিক আছে? এই মুহূর্তে তো আর আমাদের ল্যাবে দেখানো সম্ভব হচ্ছে না, আমরা এখানে যেটা করব এক্সাম্পল গুলো তৈরি হয় কেমনে, প্রোগ্রাম লেখা কেমনে, সেটা আমরা দেখবো। এখানে ওভারফ্লো জিনিসটা ডিসক্রাইব করা আছে, যেমন ধরো এখানে দেওয়া আছে, এখানে ভ্যালু দেওয়া আছে, দেখো অ্যাড এ এক্স কমা বি এক্স দেওয়া আছে ভ্যালু, অ্যাড এ এক্স কমা বি এক্স, এবং এ এক্স এর ভ্যালু দেওয়া আছে এফ 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 এফ, এবং বি এর ভ্যালু দেওয়া আছে 1 0 0 0 1, ঠিক আছে? এই যে দেখো এটা এফ 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 0 0 0 1, ঠিক আছে? এই উপরে কথাটা লেখা আছে, এই যে এইখানে লেখা আছে জিনিসগুলো, ঠিক আছে? এখন দুইটা যোগ করা হচ্ছে, যোগ করার পর দুইটার ভ্যালু টোটাল 0 হয়ে গেছে এবং একটা ক্যারি আসছে 1। এখন ক্যারি আসছে 1, যদি আনসাইন নাম্বার হয় তাহলে আমি একভাবে চিন্তা করব, আর সাইন নাম্বার হলে আরেকভাবে চিন্তা করব, ঠিক আছে? তো আনসাইন নাম্বার হলে কি হবে, আমার এখানে দুইটাই একটা প্লাস একটা 1 আছে এমএস বিট এবং একটা 0 আছে, কোনো ফ্যাক্টর নেই, আমি টোটালটাই লিখবো, রেজাল্ট টোটালটাই লিখবো, ঠিক আছে? আচ্ছা, যদি এটাকে সাইন ধরা হতো
সেই ক্ষেত্রে একটা পজিটিভ আছে একটা নেগেটিভ আছে, তার মানে ওভারফ্লো হয় নাই, এবং ক্যারিটাকে বাদ দিয়ে আমি রেজাল্টটাকে শো করব। ঠিক আছে, এই জিনিসটা এখানে দেখানো আছে। এই এক্সাম্পল গুলো দেখবা, এইভাবে এক্সাম্পল গুলো দেখবা। ঠিক আছে, এই এক্সাম্পল গুলো আমাদের লাগবে। যেমন ধরো এখানে কি করা হচ্ছে, এটা এখানে হচ্ছে কি কত 7FFF এবং 7FFF দুইটা ভ্যালু, এক্স এর ভ্যালু এর ভ্যালু 7FFF আর বি এর ভ্যালু 7FFF, দুইটা যোগ করতেছে। দুইটা যোগ করার পর ভ্যালু আসছে FFFE। হ্যাঁ, এবং এখানে খেয়াল করে দেখো লাস্টের যে সাইন বিটটা দুইটা ভ্যালুর এ এবং বি এর ছিল 0, অলসো রেজাল্ট যেটা সেটা সাইন বিটটা আসছে 1, তার মানে এরর হয়েছে। এরর, এটা মানে হচ্ছে ওভারফ্লো হয়ে গেছে। ওভারফ্লো হলে আমাকে এরর কিভাবে কারেকশন করতে হবে, সামনে কোনো ক্যারি আসে নাই, তার মানে ক্যারি 0, আমার রেজাল্টটা ক্যারি সহ আমাকে ডিসপ্লে করতে হবে। ঠিক আছে, এটা আগের জিনিস। জাস্ট এক্সাম্পলটা আমি ধরো ক্লাসরুমে যখন করাইতাম, কোয়াতে করাইছি, তখন দেখা গেছে 5 বিট মানে 4 বিট বা 8 বিটে করাচ্ছি, এখানে 16 বিটে দেওয়া আছে এক্সাম্পলটা। ঠিক আছে, আচ্ছা এখন এই জিনিসটা আমাদের দরকার কেন, এই জিনিসটা আসলে আমাদের দরকার এই যে সাইন ওভার, এখানে দুইটা টার্মস করবা, সাইন ওভারফ্লো কি আনসাইন ওভারফ্লো কি, এটা তোমাদের নিজস্ব পড়ার জন্য দিলাম, কারণ এটা অলরেডি আমরা এতবার পড়ে ফেলছি, এবং যারা আইসিটি পড়ছো ইন্টারমিডিয়েটে তাদেররাও কয়েকবার পড়ছো, পরে এটা আমার বারবার রিপিট করার দরকার নেই, এটা একটু দেখে ফেলবো হালকা। আমার যেটা দরকার, ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে আমার কি কি চেঞ্জ আছে। যদি আমি মুভ বা এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ মানে দুইটা অপারেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হবে, এরকম যদি কোনো কিছু করি, তাহলে কোনো ফ্ল্যাগের বিট চেঞ্জ হয় না, যা কিছুই করো না কেন। হ্যাঁ, ফ্ল্যাগ বিট আগে যা আছে তাই থাকবে। এইটা এখান থেকে আমরা নতুন জিনিস দেখতেছি। ঠিক আছে, তুমি যদি অ্যাড অথবা সাব করো, তাহলে প্রত্যেকটা ফ্ল্যাগের মধ্যে কোনো না কোনো ইফেক্ট দেখতে পাবা। ঠিক আছে, তুমি যদি ইনক্রিমেন্ট করো অথবা ডিক্রিমেন্ট করো, সবগুলো ফ্ল্যাগের মধ্যেই কোনো না কোনো চেঞ্জ দেখতে পাবা, এক্সেপ্ট ক্যারি ফ্ল্যাগ। ক্যারি ফ্ল্যাগের আগের যা অবস্থা থাকবে সেটাই থাকবে, ক্যারি ফ্ল্যাগের মধ্যে কোনো রকম চেঞ্জ আসবে না। এরপরে যদি তুমি নেগেশন কমান্ড দাও, তাহলে সবগুলা ফ্ল্যাগে চেঞ্জ হবে, কিন্তু এখানে একটা আবার ছোট্ট একটা কন্ডিশন দেওয়া আছে, CF equal to 1 unless result is 0। ঠিক আছে, CF টা 1 হবে যদি রেজাল্ট 0 হয়। OF equal to 1 if word operand is 8008, না ও ওভারফ্লো ফ্ল্যাগটা 1 হবে যদি অপারেন্টের ভ্যালু 16 বিট হলে 80 মানে 8 তিনটা 0 হয়, অথবা যদি 8 বিটের হয় 80 হলে OF এর ভ্যালুটা 1 হবে। এইটার এক্সাম্পল দেওয়া আছে কয়েকটা, দেখো এই যে এক্সাম্পল 5.1, 5.2, 5.3, 5.4, 5.5, এই কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এই কয়েকটা এক্সাম্পল শিখবা। ঠিক আছে, এই কয়েকটা এক্সাম্পল এই আমার এই মানে স্লাইডে দেওয়া নাই, স্লাইডে আসলে দেওয়া নাই কিছু, ওই যে বললাম ল্যাবে এই কয়েকটা এক্সাম্পল ইমপ্লিমেন্ট করানো হয় এবং এই জাতীয় এক্সাম্পল দেওয়া হয়, বইয়ের এই চ্যাপ্টার থেকে এই জিনিসটা দেখবা। আচ্ছা, এখানে আমরা যেমন আগে পড়ছি সেই জিনিসটা এখানে ভেঙে ভেঙে করা আছে। এখানে কি করা আছে, এক্সাম্পল 5.1 এ দুইটা ভ্যালু যোগ করতে বলা হচ্ছে, একটা হচ্ছে অ্যাড ax, bx। হ্যাঁ, এবং ax এর ভ্যালু 4টা f দেওয়া আছে, bx এর ভ্যালু হচ্ছে কি 4টা f দেওয়া আছে। ঠিক আছে, এই ভ্যালুগুলোকে যোগ করা হচ্ছে, তো এইটা এখানে বাইনারিতে, তোমরা এটাকে বাইনারিতে কনভার্ট করে নিয়ে যোগ করবা। ঠিক আছে, আচ্ছা যোগ করার পর দেখা যাচ্ছে কি সাইন ফ্ল্যাগ কি হলো, প্যারিটি ফ্ল্যাগ কি হলো, জেড ফ্ল্যাগ কি হলো, ক্যারি ফ্ল্যাগ কি হলো, ওভারফ্লো ফ্ল্যাগ কি হলো, সেইটার ভ্যালু এখানে দেওয়া আছে ডেসক্রিপশন। তো এইগুলো আমরা জানি, তোমরা হচ্ছে কি 4টা পড়বা, ক্যারি প্যারিটি ফ্ল্যাগ আর অক্সিলারি ফ্ল্যাগ পড়ার দরকার নাই, এর আগে যেমন আমরা 4টা পড়ছি, আসলে আমাদের ওই 4টাই দরকার হয় এবং ওই 4টাই পড়বা। ঠিক আছে, তোমরা শুধু, আর ম্যাম এই 4টা নিয়ম তো আগের মতোই না? 4টা নিয়ম আগের মতোই, শুধুমাত্র নতুন যেটা অ্যাড হচ্ছে, এখানে অ্যাড এর জন্য দেখো, অ্যাড এর জন্য অল, অ্যাড এর জন্য কোন রকম আলাদা কোনো নিয়ম নেই, আগের মতো আমরা তো অ্যাড দেখছি, ওই সময় যা ছিল তাই। ঠিক আছে, ইয়েস ম্যাম। আচ্ছা এখন দেখো পরে যেমন অ্যাড AL BL, এখানেও ভ্যালু দেওয়া আছে, এখানেও তাই করছে। ঠিক আছে, এখানেও তাই করছে, মানে এখানে যেমন ডেসক্রিপশন দেওয়া আছে, তোমাদের এত ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই, SF কত, ZF কত, CF কত, OF কত, সেই ভ্যালুটা বের করলেই চলবে, এত ডেসক্রিপশন আর এখানে দরকার নাই। এখানে ডেসক্রিপশন মানে আমরা যখন পড়াই তখন তো অনেক কিছু বলে দিই, বই তো আর বলতে পারে না, বইয়ে ডেসক্রিপশনটা দেওয়া থাকে। ঠিক আছে, সাবের ক্ষেত্রেও তাই, জাস্ট বিয়োগ করছে। এখন আমরা বিয়োগ কিভাবে করি, আমরা কি করি,
যে একটা ভ্যালু ঠিকই রাখে আরেকটা ভ্যালুকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে +1 করে মানে টয়েস কমপ্লিমেন্ট দিয়ে চেঞ্জ করে তারপর যোগ করি। এখানে ডিরেক্ট বিয়োগ দিছে, তুমি তোমার প্রসেসে বিয়োগ করবা, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এখানে এরপরে এর আগের মতো আসলে এখান থেকে এইভাবে কিছু এই মানে আসবে, হালকা পাতলা কিছু আসবে, মানে আসলো হয়তো একটা কুইজ আসলো আসলো, কারণ এগুলো কোয়ার জিনিস বারবার রিপিট করার তো দরকার নেই। এখানে যেটা হচ্ছিল কি আমরা এখানে দেখি জিনিস, হ্যাঁ। এখন এইখানে আমরা যেটা করি, ধরো আমার এই ভ্যালুটাই, এই যে এই ভ্যালুটাই লেখা আছে কি অ্যাড কি ax, bx। এখন এইটার এবং ax এর ভ্যালু দেওয়া আছে 4টা f, bx এর ভ্যালু আমার 4টা f দেওয়া আছে। 4টা f আমরা চেঞ্জ করে লিখি, হ্যাঁ। ধরো আমার bx এর ভ্যালু দেওয়া আছে 0358, এরকম h দেওয়া আছে, ঠিক আছে। এখন এখানে আমাদের আসলে দেখানোর জিনিসটা কি, ধরো আমরা এটাকে একটু নোটে লিখি, নোটে লিখলে পরে এই যে ইয়েতে লিখি, হ্যাঁ। ধরো আমার ইমপ্লিমেন্ট করতে হবে, যেটা আমি যদি এভাবে ইমপ্লিমেন্ট করতে চাই এই কোডটাকে, আসলে আমার লিখতে হবে এটাকে। আমি ফার্স্টে লিখবো মুভ ax, h, এইটা ফার্স্ট লাইন। মানে প্রথমে আগে তো ডিরেক্ট তো আমি অ্যাড করতে পারতেছি না, আমাকে তো ভেরিয়েবল গুলোর ভ্যালু গুলো লিখতে হবে না, ভেরিয়েবলের ভ্যালু তো লিখতে হবে, ঠিক আছে। এবং ভ্যালু গুলা লিখতেছি, ধরো এরকম দুইটা ভ্যালু লিখে নিলাম। আচ্ছা, আমরা যখন মেশিন কোডে কনভার্ট করি তখনই হচ্ছে কি আপার পার্টটা আগে পরে আসে, লোয়ার পার্টটা সামনে আসে ঘুরে যায়। যখন আমি অ্যাসেম্বলিতে লিখতেছি ডিরেক্ট কিন্তু ভ্যালু যা আছে তাই বসাচ্ছি, কোনো রকম প্রবলেম নাই, ঠিক আছে। এখন কি করব, অ্যাড করতেছি ax, bx। তার মানে আমার ওই লাইনটুকু এক্সিকিউট করতে হলে আমার এতটুকু কোড লিখতে হবে। এই কোডটা খাতার মধ্যে লিখে ফেলো, এই কোডটা গিভেন নাই, ঠিক আছে। কোড লিখতে হতো যে আমরা ওই একটা লাইন যে অ্যাড করব, আমার করা ওই অ্যাড ax bx লেখার আগে আমি মুভ করে ভ্যালুটাকে আগে নিতে হতো কিবোর্ড থেকে, ঠিক আছে। মানে কিবোর্ড তো না, প্রোগ্রামে আগে লিখে দিতে হয়, প্রোগ্রামের ভিতরেই লেখা থাকে ভ্যালুটা, লিখে দিতে হয়, ঠিক আছে। আমরা যেমন কিবোর্ড থেকে নেই, এখানে নেওয়া যায় বাট অনেক হ্যাসেল, বাট আমরা এভাবে দিয়ে দেই ভ্যালুগুলো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে যেমন ধরো তোমাকে যদি বলি যে এই অপারেশনটা করার জন্য কি কোড লাগবে এবং তোমার ভ্যালু কি আসবে অপারেশনটা দেখাও, প্লাস ফ্ল্যাগ রেজিস্টারের কন্ডিশন গুলা কি, কন্ডিশন কি হবে, তুমি 4টা ভ্যালু দিবা, যোগটা দেখাবা, প্লাস কোডটা দিবা, ঠিক আছে। ঠিক এরকম অ্যাড বিএল এল এর জন্য তাই, সাবের জন্য তাই। এরপর থেকে দেখি এখানে বলা আছে ইনক্রিমেন্ট এল এবং এল এর ভ্যালু এফ এফ দেওয়া আছে। তাহলে ইনক্রিমেন্ট মানে কি, নর্মাল যোগ করছে কিন্তু 1 যোগ করছে, ঠিক আছে। আর ইনক্রিমেন্ট আমার লিখতে গেলে কি হবে, এখানে আমার জাস্ট এভাবে আমরা লিখবো, ধরো এভাবে লিখবো মুভ এল, এস এস এইচ দেওয়া আছে, এটা লিখবো আইএনসি এল। একটু লিখলেই কিন্তু আমার ওই কোডটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। এফটা ছোট হাতের হয়ে গেছে, আচ্ছা যাই হোক, এফটা বড় হাতের হতো, এখন এইটুক লিখলেই কিন্তু আমার ওই কোডটা রান করে যাবে, যে এই কোডটা, ঠিক আছে। আচ্ছা, এখানে ফ্ল্যাগ রেজিস্টার যখন বসাবো, যে এখানে যেভাবে বসাচ্ছে এভাবে ফ্ল্যাগ রেজিস্টারটা কাউন্ট হয়ে যাবে। শুধুমাত্র এখানে কন্ডিশন কি দেওয়া আছে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করলে সিএফ এর ভ্যালুটা কোনো কিছু চেঞ্জ হবে না। তার মানে তোমার যে সিএফ এর নতুন যে ভ্যালুটা আসবে তুমি সেই ভ্যালুটা দেখাবা না, ঠিক আছে। সিএফ এর ভ্যালুটা এই দেখো এখানে লেখা, দেখো সিএফ ইজ আনএফেক্টেড বাই ইনক্রিমেন্ট, ঠিক আছে। সিএফ এর ভ্যালুটা আনইনক্রিমেন্ট মানে কোনো কিছু চেঞ্জ হবে না, তুমি সিএফ এর ভ্যালুটা লিখবাই না, সিএফ ইকুয়াল টু লিখবা আনইফেক্টেড, ঠিক আছে। সিএফ ইকুয়াল টু আনইফেক্টেড। তারপর দেখো এখানে যেমন মুভের কমান্ড দেওয়া আছে, মুভে আসলে কোনো ফ্ল্যাগ চেঞ্জ হয় না, কোনো ফ্ল্যাগ চেঞ্জ হয় না। এখানে মুভের জন্য এই একটা লাইন লিখলেই যথেষ্ট, কিন্তু হ্যাঁ মাইনাস এফ, যেটা মাইনাস এফটা মাইনাস এফ, ধরো আমি বললাম যে এই যে 05,
যদি আমি এই কমান্ড লিখি তাহলে ax এর ভ্যালু কত হবে? দেখো ax এর ভ্যালু হচ্ছে কি ffd আসতেছে। কিভাবে হবে সেটা তোমাকে তুমি, কারণ এটা আমরা কত লিখবো আসলে 0 0 0 নরমাল 5 কত লিখি? নরমাল 5 লিখি কিভাবে? 5 মানে আমি যখন হেক্সাডেসিমালে লিখবো তখন এভাবে লিখবো, ঠিক আছে? এভাবে লিখবো না। এখন এটাকে আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে কি আছে? 4টা 0, আবারও 4টা 0, আবারও 4টা 0, তারপর হচ্ছে কি 0 1 0 1, এই ভ্যালুটা আছে, ঠিক আছে? এখন এটাকে যদি আমি কনভার্ট করি -5 এ নেই তাহলে 4টা 1 আসলো। আচ্ছা, তারপর আবারও 4টা 1 আসলো, আবারও 4টা 1 আসলো, ঠিক আছে? এরপর 1 0 1 1010 1 0 1 0 না, এখানে আবার +1 হবে, নেগেটিভ ও 5 তো, ও আচ্ছা ঠিক আছে? ম্যাম, হ্যাঁ হ্যাঁ, +1 এই হ্যাঁ হ্যাঁ এই ভ্যালুটা আসবে। তাহলে কি আসবে? এফ 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 তারপর কত? বি, বি। ঠিক আছে? এই ভ্যালুটা আসছে। আমি কিন্তু নেগেটিভ করে লিখছি, আমি কিন্তু -5 এর ভ্যালু বের করছি, ঠিক আছে? আমার -5 এর ভ্যালু বের করছি। এখন এখানে দেখো, এখানে ax, 5 দেওয়া আছে, তার মানে আমি যখন ইনপুট দিব তখন কিন্তু আমি -5 দিতে পারবো না, আমাকে দিতে হবে ffb। এটাকে সে পজিটিভ, নেগেটিভকে পজিটিভ বানায় 0 0 0 5 আমাকে দেখাবে, ঠিক আছে? আমি ডিরেক্ট কিন্তু -5 দিতে পারতেছি না, আমাকে লিখতে হবে ffsbh, বুঝতে পারছি? ম্যাম মুভ দি ইনস্ট্রাকশনটা ওটার মধ্যেই কি যে এফ 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 এটা দিব নাকি হ্যাঁ, ওখানে -5 এ লিখব? আমরা না ওখানে -5 লিখবো না, আমরা এই যে লিখবো মুভ, ধরো ax এর মধ্যে ছিল তো ax এর মধ্যে লিখতেছি আমরা যে এফ 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 বি এইচ, এটা লিখতেছি। আচ্ছা ম্যাম, তাহলে যে আমরা যে সাবের একটা অপারেশন করলাম ওখানেও তো মাইনাসটাকে ওইভাবে টয়েস কমপ্লিমেন্ট করে নিব, তো ওখানেও কি পরে যে মাইনাস ওটাই লিখবো? এই যে সাবের ভ্যালু যেটা আছে, হ্যাঁ, এখানে তো ডিরেক্ট করে দিছে, ওরা হেক্সাডেসিমালে মাইনাস করে দিচ্ছে, ঠিক আছে? ওরা কিন্তু হেক্সাডেসিমালে করেছে, হেক্সাডেসিমালে নিয়েছে, এটা কিন্তু কোনো ডেসিমাল ভ্যালু না। এখানে যেটা এটা -5 ছিল, এটা ডেসিমাল ভ্যালু ছিল, ঠিক আছে? এখানে কিন্তু ডেসিমাল দেয়ই নাই কোশ্চেনের মধ্যে, কোশ্চেনে হেক্সাডেসিমাল দিয়ে দিছে, যে তারা ডিরেক্ট করে ফেলছে। এখন তুমি যদি হেক্সাডেসিমালের ভ্যালু ডিরেক্ট মাইনাস না করতে পারো, তুমি এটাকে বাইনারিতে কনভার্ট করে, আমরা এর আগে যেভাবে ক্লাসগুলোতে ক্লাস করছি, মানে বাইনারিতে কনভার্ট করে কাজ করে ফেলছি, বাইনারিতে কনভার্ট করে কাজ করে ফেলবা। এই জন্য ওকে ম্যাম। এই জন্যই প্রথমে এই এক্সাম্পলটা দেখাচ্ছিলাম যে মাইনাস এটা কনভার্ট করা আছে, কনভার্ট করে কাজ করছে, বুঝতে পারছি? কনভার্ট করে কাজ করছে। আচ্ছা, এখন দেখো আবার যেমন ধরো নেগেশন, এখানে আরেকটা দেওয়া আছে, ax এর ভ্যালু হচ্ছে কি 8008, হ্যাঁ? এখানে দেখো ওই যে নেগেশনের ক্ষেত্রে এখানে দেখো দেখাচ্ছে কি করছে, যে 8 এর ভ্যালু নিচে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করছে, প্লাস করছে, তারপর ভ্যালুটা এটা রয়েছে, এবং তারপরেও দেখা যাচ্ছে সেম ভ্যালুটাই আসছে। এবং নেগেশনের ক্ষেত্রে কন্ডিশন কি ছিল? দেখো এই যে নেগেশনের ক্ষেত্রে কন্ডিশন ছিল সবগুলোই চেঞ্জ হবে, কিন্তু ওএফ এর ভ্যালু 1 হবে যদি ভ্যালুটা হচ্ছে কি 8000h হয়, ঠিক আছে? এখন দেখো তাহলে এখানে, এবং সিএফ এরও একটা ভ্যালু দেওয়া ছিল 1, এই দেখো সিএফ এর ভ্যালু 1, কারণ দেখো নেগেটিভের ক্ষেত্রে সিএফ সব সময় 1 হয় এবং ওএফ এর ভ্যালুটা 1 হয়, বাকি ফ্ল্যাগগুলোর ভ্যালু তো দিচ্ছি, ঠিক আছে? এটুকু বুঝতে পারছো? এইটুকু সমস্যা? আচ্ছা, ঠিক আছে, এবার আমরা নেগেশনেরটা আরেকবার বলবেন। আচ্ছা, নেগেশনে হচ্ছে কি, ধরো আমরা বলা আছে নেগ এক্স, হ্যাঁ, জাস্ট নেগেশনের কমান্ড এতটুকুই, নেগেশনের কমান্ড এর চেয়ে বেশি না, ঠিক আছে? এবং কমান্ডটা অলরেডি এখানে গিভেন আছে, এবং এক্স এর ভ্যালু হেক্সাডেসিমালেই দেওয়া আছে জিনিসটা, ডেসিমাল ভ্যালু দেওয়া নাই। এখন কি করছে, তাহলে আমি যদি এটা নেগেটিভ করি, এই কাজটা করি, তাহলে আমার এক্স এর নতুন ভ্যালু কত হবে? এক্স এর নতুন ভ্যালু যেটা হবে, এই প্রথমে 800h কে নিলাম, বাইনারিতে লিখলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, +1 করলাম, তাহলে কি এটা আমার নেগেটিভ হলো না? নেগেটিভ হলেও দেখা যায় কি, যদি 80 হয় বা 8000 হয়, তাহলে নেগেটিভ করলেও সেম ভ্যালুই থাকে। দেখো উল্টানোর পরও একই ভ্যালুটাই রিটার্ন করছে। ম্যাম শুধু কি 8000 এটার ক্ষেত্রে সেম থাকবে?
হ্যাঁ, শুধু 8 0 যদি হয় অথবা 8 তিনটা 0, ঠিক আছে। এক্ষেত্রে ওভারফ্লো সবসময় 1 হবে। সিএফ তো অ্যাজ ইউজুয়াল 1, নেগেশনের ক্ষেত্রে সবসময় সিএফ 1 হবে। বাকিগুলো এই যে যা আসবে, কারণ তুমি কিন্তু যোগ করছো, যোগ করার পরে তোমার ক্যারি আসতে পারে, জিরো ফ্ল্যাগ আসতে পারে, মানে ক্যারি তো হ্যান্ডেল করে ফেলা, ওভারফ্লো হ্যান্ডেল করে ফেলা। সাইন বিট যেমন এখানে 1 আসছে, যে এখানে সাইন বিট 1 আসছে, 1 দিচ্ছে, এবং সব তো 0 হয় নাই, তাই 0 দিয়ে দিচ্ছে। সব 0 হয়ে গেলে কি হতো, এখানে 1 হইতো ভ্যালুটা, ঠিক আছে। বাট ম্যাম ভ্যালু তো অন্য কিছু থাকতে পারে, তখনের ক্ষেত্রে তো আর আচ্ছা ওই যে ওভারফ্লো আর সিএফ এটা তো ডিফারেন্ট হবে ক্যারিটা। আচ্ছা, ভ্যালু যদি অন্য কিছু হয়, সিএফ তারপরও 1, ওএফটা যা আসবে তাই। সিএফটা এখানে অলওয়েজ 1 নেগেশনের ক্ষেত্রে, ওকে ঠিক ম্যাম। আছে। হ্যাঁ, সিএফটা কখন 1 হবে না, দেখো এখানে লেখা আছে আনলেস দ্য রেজাল্ট ইজ 0। যদি রেজাল্ট 0 হয় তাহলে সিএফটা 0 হয়ে যাবে। রেজাল্ট যদি 0 না হয় তাহলে সিএফ সবসময় 1 হবে, ঠিক আছে। এটা ফিক্স, এটা ফিক্স, ওকে ম্যাম। ঠিক আছে। এটা আচ্ছা, এখন আমরা স্লাইডে চলে আসি। এই জিনিসটা এখানে লেখা আছে যে মুভ আর এক্সচেঞ্জের জন্য নাম, অ্যাড এবং সাবের জন্য অল ফ্ল্যাগ, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের জন্য এক্সেপ্ট সিএফ, অল এক্সেপ্ট সিএফটা চেঞ্জ হবে। নেগেশনের জন্য হচ্ছে কি অল, বাই ডিফল্ট সেট সিএন ওয়াল 1, অনলি এক্সেপশন রেজাল্ট ইজ 0, তারপরে ওএফ ইকুয়াল টু 1 ইফ ওয়ার্ড অপারেন্ড ইজ 80008 অর বাইট অপারেন্ড ইজ 808, ঠিক আছে। কিন্তু এটার এক্সাম্পল গুলোও দেওয়া আছে, এই যে এক্সাম্পল গুলো এখানে দেওয়া আছে, কিন্তু হচ্ছে কি এটা দেখে আসলে তুমি এভাবে বুঝবা না। হ্যাঁ, ওইটা ওই ল্যাবে যখন ইমপ্লিমেন্ট হতো তো তখন এই জন্য এই জিনিসটা মানে পড়ায় ফেলাটা খুব সহজ হতো, তো এই জন্য আমি বইটা দেখালাম। আচ্ছা, আমরা এখানে যেমন ধরো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে। এই এক্সাম্পল গুলো করে দেখো, এই এক্সাম্পল গুলো করে দেখো, ঠিক আছে, তাহলে জিনিসটা বুঝে যাবা, মানে হয়ে যাবে জিনিসটা। এখন তোমার কোশ্চেনে যদি সাইন নাম্বার বা আনসাইন নাম্বার উল্লেখ না থাকে তাহলে যা আসবে তাই লিখবা, ঠিক আছে। যদি এগুলোর মধ্যে সাইন আনসাইন ওভাবে উল্লেখ থাকে না, আর আনসাইন থাকলেও যা আসবে তাই। সাইনটা আসলে কি করবা, তখন হচ্ছে কি ওই যে আমাদের যে স্ট্যাটাস রেজিস্টারের কন্ডিশন গুলো ওগুলো একটু চেক করতে হয়, ওগুলো আমরা পরে আসতেছি। আমি ওটা দিয়ে দিব, ওইটা গত ক্লাসেই বলছি যে ওটা আমি সাথে করে দিয়ে দিব। আমি পুরো বইটার তো দরকার নেই, কারণ বই থেকে খুঁজে বের করা খুব মুশকিল। আমি শুধু ওই যেইটুকু স্ট্যাটাস রেজিস্টারের পার্টটুকু আছে ওইটুকুকে আমি ছোট করে কোনো একটা স্লাইডে অ্যাড করে দিব, ঠিক আছে। নেক্সট এই স্লাইডে আজকে অ্যাড করে পাঠিয়ে দিব, ওকে। আপ করবো স্লাইডে অ্যাড করে, বুঝতে পারছো সবাই, ফলে প্রবলেম হবে না। আচ্ছা, এরপরে আমরা চলে আসি, হ্যাঁ, বেসিক আইও অপারেশন। এখন বেসিক আইও অপারেশন হচ্ছে কি, ধরো আমি একটা ক্যারেক্টার রিড করব, অথবা একটা ক্যারেক্টার রাইট করব, অথবা ধরো একটা স্ট্রিং রাইট করব, হ্যাঁ, এটার জন্য হচ্ছে কি আমার বেসিক আইও অপারেশন লাগে, এবং এটার জন্য ইন্টারাপ্ট বলে একটা কমান্ড লাগে। কারণ আমরা যখন স্ক্যান এন্ড প্রিন্টেড করি তখনও কিন্তু আমাদের ইন্টারাপ্ট হয়। ইন্টারাপ্ট হওয়া মানে হচ্ছে কি প্রোগ্রাম যে যত কাজ হচ্ছে সবকিছু অফ করে দিয়ে স্ক্রিনে ডিসপ্লে করে, বা কিবোর্ড থেকে তুমি কোনো কিছু প্রেস করতেছো কোনো তার জন্য ওয়েট করে। এখন আমরা এখানে যেহেতু মেশিন ল্যাঙ্গুয়েজের কাছাকাছি ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলিতে কাজ করতেছি, ফলে বুঝতেই পারতেছো এটা আমাদের ম্যানুয়ালি অনেক কিছু হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ, এটা ইন্টারাপ্টটা ম্যানুয়ালি কল করতে হয়। এটা একটা ডস ফাংশন বলা হয়। দেখো এই যে ইন্টারাপ্ট 21.8, এটা এটা ইন্টারাপ্ট কিন্তু 87 ধরনের আছে, ঠিক আছে। 87 different interrupts are supported by this DOS function call. DOS ফাংশন কল দিয়ে ইন্টারাপ্ট অনেকগুলো হয়, এর মধ্যে 21.8 এক ধরনের ইন্টারাপ্ট। এটার মধ্যে আবার হচ্ছে কি ধরো আমার বেশ কয়েকটা ক্যাটাগরি আছে, সেই এই ইন্টারাপ্ট 21.8টা আমরা দেখবো। ইন্টারাপ্ট 21.8টার কি কাজ, ইনপুট আউটপুট নেওয়ার জন্য আমাকে হেল্প করে, ঠিক আছে। ইনপুট নেওয়া, আউটপুট শো করা, ঠিক আছে। দেখো, এবং দেখো লেখা আছে ইচ interrupt is defined by a function number placed in a AH register. এই যে একটা নাম্বার দেওয়া আছে 21.8, এইটা দিয়ে একটা বোঝানো হয় যে ইন্টারাপ্ট কল হচ্ছে ইনপুট বা আউটপুটের জন্য, এবং এই এরকম যে বিভিন্ন ধরনের ইন্টারাপ্ট আছে, তো যেই নাম্বারটা দেওয়া থেকে এই নাম্বারটা আমার AH রেজিস্টারে স্টোর করে নিয়ে কাজটা করতে হয়, ঠিক আছে। এই AH রেজিস্টারে ইন্টারাপ্টের ভ্যালুটা পাঠাইলেই কাজটা হবে।
মানে ভ্যালুটা রেখে তারপর কাজ করতে হয়। ঠিক আছে, আমরা এখন দেখি আর কি। ধরো আমরা একটা ক্যারেক্টার রিড করতে চাই, ঠিক আছে, ক্যারেক্টার রিড যখন করতে যাব তখন হচ্ছে কি এই যে দেখো মুভ এইচ কমা ওয়ান, এইচ এর মধ্যে আমার ওয়ান স্টোর করতে হবে এবং তারপর ইন্টারাপ্ট 21H কল করতে হবে। যদি স্মল লেটার লেখা আছে এগুলো সব ক্যাপিটাল লেটারে লিখবা, হ্যাঁ। মুভ এইচ কমা ওয়ান মানে এইচ এর মধ্যে ওয়ান রাখলাম, ইন্টারাপ্ট কল করলাম 21H। এটা মানেই হচ্ছে কি কিবোর্ড থেকে, কিবোর্ড মানে তোমার কম্পিউটার ওয়েট করবে বাফার টাফার খালি করে দিয়ে যে কখন তুমি একটা সিঙ্গেল কি প্রেস করবা, অনলি ওয়ান এ সিঙ্গেল কি, একটা সিঙ্গেল কি প্রেস করবা, সে একটা ওই সিঙ্গেল কি রেসপেক্টে যে ভ্যালুটা আছে অ্যাসকি কোডটা সেটা পড়ে নিবে, ঠিক আছে। আচ্ছা, এবং এই যে ভ্যালুটা পড়বে সেটা সে কোথায় নিবে, ধরো তুমি প্রেস করলা এ, এর রেসপেক্টে ক্যাপিটাল লেটার লিখলা এ, এটার ভ্যালু হচ্ছে 65, এই ভ্যালুটা আমার এএল রেজিস্টারে চলে যাবে, মানে 65 কে 8 বিটে লিখে এটা হচ্ছে এএল রেজিস্টারের মধ্যে স্টোর করবে। এইটার মধ্যে তুমি 1 দিয়ে রাখছো, ওইটা দিয়েই সে বুঝতে পারছে যে তুমি একটা ক্যারেক্টার তুমি পড়বা, ঠিক আছে। ঠিক এই কথাগুলো এখানে লেখা আছে, আমি যে কথাগুলো বললাম সংক্ষেপে লেখা আছে। আচ্ছা, এরপরে চলে আসি। আচ্ছা, এগুলো কিন্তু বইয়েই পাবা। এটা আমরা যেমন ধরো এই বইয়ের এখন পড়তেছি কত, চ্যাপ্টার 5, এটা 4 এর শেষের অংশ এইটুকু। 4টা ওই দিন 4 আর 5 এর কিছু মিক্স আছে, ঠিক আছে, এটা 4 এর শেষের অংশ। আচ্ছা, তারপরে কি তুমি যদি এইচ এর মধ্যে 2 দাও তাহলে একটা ক্যারেক্টার তুমি ডিসপ্লে করতে পারবা। কোথাও অলরেডি তোমার তুমি সেভ করছো বা কোথাও আছে, তুমি ডিসপ্লে করতে পারবা। দেখো কেউ জয়েন করছে মনে হয়। আচ্ছা, এটা কিভাবে ডিসপ্লে করবা, দেখো তুমি কি করতেছো যে এইচ এর মধ্যে 2 রেখে দিচ্ছ, হ্যাঁ, কিন্তু তুমি এখনো ইন্টারাপ্ট কল করো নাই, কারণ এইচ এর মধ্যে 2 রাখার পরে ইন্টারাপ্ট কল করলে কাজ হবে। এই মুহূর্তে শুধু 2টাকে রেখে দিচ্ছ এবং তোমার ডিসপ্লেটা হবে ডিএল থেকে, ডিএলটার মধ্যে থেকে ডিসপ্লে হবে এবং ডিএল এর মধ্যে তুমি একটা সিঙ্গেল ক্যারেক্টার কি আগেই কম্পিউটার মানে আগেই প্রোগ্রামের মধ্যে লিখে দিয়েছিল যে ডিএল এর মধ্যে এ মুভ হবে, এ মুভ করে দিচ্ছে। এরপরে যদি ইন্টারাপ্ট কল করো, ইন্টারাপ্ট 21H, এই এ ক্যারেক্টারটা স্ক্রিনে শো করবে, ঠিক আছে। প্রথমটা গেল হচ্ছে কি প্রথমটা যেটা গেল সেটা হচ্ছে কিভাবে আমি একটা ইনপুট কিবোর্ড থেকে পড়বো, তারপরটা গেল আমি কিভাবে একটা ইনপুট কিবোর্ডে মানে মনিটরে শো করব, ঠিক আছে, কি শো করব। এরপরে যেটা হচ্ছে একটা স্ট্রিং কিভাবে শো করব সেই জিনিসটা, মানে স্ট্রিং অলরেডি আমার কম্পিউটারে সেভ করা আছে, ঠিক আছে। এবং স্ট্রিং এর ক্ষেত্রে এর আগেও আমি বলছি কি কোন স্ট্রিং যদি আমি ডিসপ্লে করতে হয় সেটা আগে আমার ডেটা সেগমেন্টে লিখে আসতে হয় বা আমাকে ভেরিয়েবল আকারে সেভ করে দিতে হয়, ভেরিয়েবল আকারে সেভ করে দিয়ে পরে কল মানে এটাকে নিয়ে হ্যান্ডেল করতে হয়। যেমন ধরো এবং এখানে এইচ এর ভ্যালু 9 দিতে হয়। তো এই যে এই প্রথম এই যে লাইনটা এমএসজি মানে মেসেজ, এটা একটা ভেরিয়েবলের নাম দিছি। এরপর লিখছি ডিফাইন বাইট, মানে বাইট আকারে এটা স্টোর হবে, মানে প্রত্যেকটা এটা একটা অ্যারে, প্রত্যেকটা ভ্যালু হচ্ছে একটা করে 8 বিটের ভ্যালু। হ্যালো লেখার পর একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে এবং এরপরে ডলার সাইন দেওয়া আছে। ডলার সাইন দেওয়ার মানে হচ্ছে কি এখানে স্ট্রিংটা শেষ, ডলার সাইন না দিলে স্ট্রিং কোথায় শেষ কম্পিউটার বুঝবে না, ডলার সাইন দিয়ে স্টপ মার্কারটা দিতে হয় যেখানে আমার মেসেজটা শেষ। এরপরে যেটা করি এখানে মেসেজটা সেভ করা আছে, এরপরে দেখলাম মুভ এইচ এর মধ্যে 9 দিলাম, এইচ এর মধ্যে 9 দেওয়ার পর দেখো এই যে জিনিসগুলো আমরা এই স্লাইডের শুরুতে বসছিলাম। তোমরা এই যে এই এমএসডি দেখো, আমি দেখাই তোমাদেরকে, পড়ছি যে এটা খেয়াল নাও থাকতে পারে, কোথায় আছে, এই যে এখানে আমরা ডিক্লারেশন অফ ডেটা, যে ডেটা 1 ডিবি এভাবে লিখছিলাম, এই যে এখানে এই জিনিসগুলো লেখা হয়েছিল, ঠিক আছে। এই জিনিস ভাবে একটা ক্যারেক্টার আমরা পড়তেছি, ঠিক আছে। এখানে ক্যারেক্টারটা ওই যে এখানে লেখা ছিল না যে কোর্স কথাটা, ঠিক একই ভাবে এখানে ডলার সাইন যদিও দেওয়া ছিল না, কিন্তু এখানে আমরা যেহেতু একটা স্ট্রিং কোথায় শেষ বুঝাতে যাচ্ছি তাহলে একটা ডলার সাইন দেওয়া আছে। এবং ওটা পড়ার সময় আমরা একটা জিনিস পড়ছিলাম যেখানে ডলার সাইন দিয়ে স্টপ করা হচ্ছে এবং মুভ করতেছি H9। এই যে অংশটুকু এটা তো কোথায় আছে আমার, এটা আমার ডেটা সেগমেন্টে আছে। আর আমি যখন এই কোডগুলো লিখতেছি
এই কোডগুলো লিখতেছি, এটা আমি লিখতেছি কোড সেগমেন্টে। তাহলে ডেটা কম্পিউটার কিভাবে বুঝবে যে আমার এখানে ডেটা সেগমেন্ট থেকে এই ভেরিয়েবলটা পড়ে আনতে হবে? তো পড়ে আনার জন্য যেটা আমাকে করতে হবে, একটা হচ্ছে কি এইখানে ডিবিটা, এটার যে ইফেক্টিভ অ্যাড্রেস আছে সেটা আমাকে দেখাই দিতে হবে। ঠিক আছে, এই এমএসজি এই এটার ইফেক্টিভ অ্যাড্রেসটা দেখাই দিতে হবে। ইফেক্টিভ অ্যাড্রেসটা আমাকে দেখানোর উপায় কি? LEA, এটা একটা কিওয়ার্ড, লোড ইফেক্টিভ অ্যাড্রেস, যে পাশে লেখা আছে লোড ইফেক্টিভ অ্যাড্রেস অফ দ্য স্ট্রিং। ঠিক আছে, ইফেক্টিভ অ্যাড্রেস লোড করার জন্য কমান্ড দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে আমার তো এর আগে দেখছি কি যে আউটপুট যখন নিচ্ছিলাম এখানে ডিএল এর মধ্যে নিচ্ছিলাম না, এখানে আমার ডিএক্স এর মধ্যে নিচ্ছি, ডিএক্স এমএসজি ইন্টারাপ্ট 21। ঠিক আছে, কি করলাম? প্রথমে ডেটা সেগমেন্টের মধ্যে মেসেজটাকে সেভ করে রেখে আসছি, শেষ করছিলাম $সাইন দিয়ে। এবারে আমি যেহেতু স্ট্রিং শো করতেছি তাই আমাকে কম্পিউটারকে বোঝানোর জন্য এইচ এর মধ্যে 9 রাখতেছি। তারপর ইফেক্টিভ অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি লোড ইফেক্টিভ অ্যাড্রেস কমান্ড দিয়ে, যে ডিএক্স এর মধ্যে মেসেজের অ্যাড্রেসটাকে নিয়ে আসো এবং হচ্ছে 21H ইন্টারাপ্ট কল করে পুরো স্ট্রিংটাকে ডিসপ্লে করো। এইটুক ঠিক আছে? এইটুক ঠিক আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এইটুক ঠিক আছে। আচ্ছা, আমাদের ধরো আমাদের তো ইয়ে দিব কবে বলো? আমাদের হচ্ছে কি কালকে আমাদের হচ্ছে কি রবিবার ক্লাস আছে 19 তারিখ, এরপরে ক্লাসটা চলে গেছে 22 তারিখ। ঠিক আছে, এরপরে 22 তারিখ চলে যাওয়ার পর আমরা 22 তারিখে আমরা একটা ক্লাস নিব। ক্লাস নিয়ে এরপরে এক্সামটা আমি দিয়ে দিব হয়তো 6টার সময় কোশ্চেন দিব, 6টা বা 7টা, 6টাই ধরো কোশ্চেন দিব, 2 ঘন্টা সময় পাবা, 2 ঘন্টার মধ্যে অ্যান্সার করে ছবি তুলে আমাকে পাঠাবা। ঠিক আছে, আচ্ছা। তো আমার হচ্ছে কি 26 তারিখ আমার আরেকটা স্লাইড আমরা শুরু করব। 26 তারিখ যেটা, 26 তারিখে আমরা ঈদের আগে 26 তারিখ ক্লাস করব। 26 তারিখে আমাদের কাজ হচ্ছে কি এই যে আরেকটা স্লাইড পড়বো, তো এই টোটাল সবগুলা স্লাইড দেখে আমরা বলবো কার কোথায় প্রবলেম আছে, কারণ পরে অনেকে জয়েন করছো, মাঝখানে বাদ গেছে, তো এই জন্য তোমরা আমাকে দেখে বলবা কোথায় কোথায় প্রবলেম আছে। 26 তারিখ হচ্ছে রিভিউ ক্লাস। ঠিক আছে, আচ্ছা। জি ম্যাম। হ্যাঁ, প্রবলেম সলভিং, কারণ হচ্ছে কি প্রবলেম হইতেই পারে, আর অনলাইনে ক্লাস মানে প্রবলেম আসেই আছে, অনেক প্রবলেম। ঠিক আছে, আচ্ছা। আমরা এখন এই যে লাস্ট স্লাইড, যেটা মানে লাস্ট স্লাইড বলতে লাস্ট পিপিটি, এটা নিজের জন্য 3টা পিপিটি আছে। যদিও আমার আরেকটু পড়ানোর ইচ্ছা ছিল, তো আপাতত থাকুক, এই 3টাই থাকুক, আমরা দরকার পড়লে মিডের পরে একটু বেশি পড়বো। ঠিক আছে, মিডের পরে বেশি পড়বো বলতে কিসের জন্য, কারণ এখন পর্যন্ত আমি বুঝতেছি না কয়জন স্টুডেন্ট জয়েন করছে। শেষে যদি আরো ওই দিন আরো দেখলাম যে 2জন না 3জন জয়েন করছে, এখন এই 2-3জন যখন জয়েন করে তাদের আমি যদি সিলেবাস বাড়ায় দেই, তারা কোনো কিছু পড়ে শেষ করতে পারবে না, পরীক্ষা ভালো দিবে না। ঠিক আছে, কিন্তু যেহেতু এবার একটু হটস্পট হয়েছেই আমরা মিডের পরে একটা চ্যাপ্টার বেশি পড়বো, একটা চ্যাপ্টার আগে পড়তাম সেটা আমরা একটু পরে পড়বো, এবং সেটা খুব মানে কঠিন জিনিসও না, ফলে অত মানে চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, আমরা এখানে দেখি আর কিছু জিনিস যদি বাদ যায়, ল্যাব তো আমাদের হবে, আর ল্যাব যার ল্যাব সেই নিবে। অ্যাসাইন ল্যাব আমার আন্ডারে ছিল, আমি হয়তো আবার ল্যাব নিব। ঠিক আছে, আমি যদি ল্যাব নেই বা ল্যাবে যেই নেই দেখা যাবে আবার এটা কভার হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য একটা যদি আমি টপিক কোনোটা বাদও দেই, ল্যাবে অবশ্যই হবে এমন টপিক হয়তো বাদ দিয়ে দেবো, যদি বাদ দিতেই হয়। যেমন আমার যেমন 8255A, এটা হয়তো আমি বাদ দিয়ে যেতে পারি, এখন না, ওটা মিডের পরেই পড়ানোর কথা। কিন্তু যদি আমি দেখি যে টাইম নাই, একটু 55A স্কিপ করে চলে যাব, কারণ ওটা কম ল্যাবে তুমি মেশিন ধরলেই তোমাকে যে কোনো টিচার ওই জিনিস পড়াবে, তো তোমার তো পড়া দিয়ে কাজ, পড়া আমার যখন হয়ে যাবে তখন আর কোনো টেনশন নেই। ঠিক আছে, আমার সিলেবাস কমপ্লিট হলেই হচ্ছে। আমরা এখানে চলে আসি, এটা যেটা হচ্ছে কি আমরা এখন বিভিন্ন ইনস্ট্রাকশন পড়ছি। হ্যাঁ, এখন হচ্ছে কি জাম্প ইনস্ট্রাকশনটা পড়বো। এখন কেন জাম্প ইনস্ট্রাকশন পড়বো? জাম্প ইনস্ট্রাকশনটা আমাদের লাগবে ইফ, সুইচ, তারপর হচ্ছে কি ফর লুপ, হোয়াইল লুপ ইত্যাদি ইমপ্লিমেন্টের জন্য। আচ্ছা, এখন এটা বইয়ের হচ্ছে কি 6 নাম্বার চ্যাপ্টার, যেই বইটা আমরা মারুতের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বইটা পড়তেছি 6 নাম্বার চ্যাপ্টার। তবে এটা শুধুমাত্র এই মারুতের বইয়ের 6 নাম্বার চ্যাপ্টার থেকে এক্সাম্পল গুলো নেওয়া হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের, কিন্তু যে থিওরি পার্টটা সেটা হচ্ছে কি রফিকুজ্জামানের বই বা হলের বই থেকে নেওয়া।
তোমরা স্লাইড করবা কোনো সমস্যা নাই, বা এটা নিয়ে একটু দেখে নিবা সার্চ দিয়ে, তাও কোনো সমস্যা নেই। ব্রুকস জার্মানের বইটা আসলে পাওয়া যায় না ইয়ে হিসেবে, কি বলে, পাওয়ার পয়েন্ট হিসেবেও পাওয়া যায় না, পিডিএফ হিসেবেও পাওয়া যাচ্ছে না। এবার তো প্রচুর বই নামাচ্ছি, সব বই পাইছি কিন্তু ওই বইটা পাইনি। ওই বইটা এর আগেও আমি খুঁজছি, পাইনি। এখন মানে ওটা কিছুই পাওয়া যায় না। এখন এটা বলে লাভ নাই ওটা কেন পাওয়া যায় না, ওটার অন্য ওই রাইটারের অন্য বই পাওয়া যায়, বাট ওই বইটা পাওয়া যায় না। আচ্ছা, আমরা এখন জাম্প কন্ডিশন, জাম্প ইনস্ট্রাকশন দেখি। জাম্প হচ্ছে কি দুই ধরনের। আমরা সিতে কিন্তু জাম্পের কিছু কমান্ড দেখছি, যেমন আমরা ব্রেক ব্রেক কমান্ডটা দেখছি না, ব্রেক বা কন্টিনিউ। সি মনে আছে, ব্রেক বা কন্টিনিউ কমান্ড, হঠাৎ করে কোনো একটা লুপের ভিতর থেকে বের হয়ে যাওয়া, সেটাই ছিল ব্রেক। এবং কন্টিনিউ হচ্ছে গিয়ে কোনো কন্ডিশন স্কিপ করে কন্টিনিউ করাটা, যদিও কন্টিনিউটা আমরা ইউজ করি না, আমরা আসলে ব্রেক কমান্ডটাই ইউজ করি। ব্রেক হচ্ছে কি আমরা লুপ থেকে বা কোনো কিছু থেকে বের হয়ে যাওয়ার জন্য ব্রেক কমান্ড ইউজ করছি, ঠিক আছে। এইটা হচ্ছে আনকন্ডিশনাল জাম্প, মানে কোনো কারণ নাই, কোনো কন্ডিশন দেওয়া নাই, কন্ডিশন চেক নাই। কন্ডিশন যা চেক করার আমি আমার মধ্যে রাখছি, কম্পিউটারে কোনো কিছু চেক করতে দেইনি। আমার কোডের মধ্যে মনে হচ্ছে ওই জায়গা থেকে বের হয়ে যেতে হবে, ওখান থেকে বের হয়ে গেছে, সেটা হচ্ছে আনকন্ডিশনাল জাম্প। আর কন্ডিশনাল জাম্প হচ্ছে কি, আমরা ধরো ইফ লিখলাম, ইফ ধরো a গ্রেটার দেন 5, হ্যাঁ, এ একটা ভেরিয়েবল, যদি 5 এর চেয়ে বড় হয় তাহলে একটা কাজ করো, এলস আরেকটা কাজ করো। তার মানে কি একটা কন্ডিশন দিয়ে আমি জাম্প করাচ্ছি, কন্ডিশন চেক করে, সেটা হচ্ছে আমার কন্ডিশনাল জাম্প, ঠিক আছে। এখন আমরা প্রোগ্রামিং করতে গেলে তো আমার ইফ দেন সুইচ, তারপর হচ্ছে কি ফর লুপ, হোয়াইল লুপ, এগুলো লাগে, ঠিক আছে। তাহলে আমরা এখানে এই জিনিসগুলো দেখবো। এখানে একটা মজার কথা বলি, আমরা সেটা হচ্ছে কি, আমরা যে ইফ বা ইফ এলস, যেটা ইফ এলসটাকে যদি একটু বড় আকারে করা হয় তাহলে সেটা সুইচ ফাংশন হয়ে যায়, ফলে আলাদাভাবে কোনো সুইচ ফাংশন এখানে নাই, ঠিক আছে। মানে ইফ দেন এলসটাই সুইচ ফাংশন হিসেবেও কাজ করে, ইফ দেন হিসেবেও কাজ করে, আলাদা কোনো ফাংশন নাই। ফর লুপও যেভাবে লেখা হয়, হোয়াইল লুপও সেভাবে লেখা হয়, ঠিক আছে। তো ফর আর হোয়াইল এর মধ্যে কোনো পার্থক্য নাই, বেশি একটা পার্থক্য নাই। শুধু পার্থক্যটা হচ্ছে কি, ফরের মধ্যে আমরা একটা সিএক্স রেজিস্টার দিয়ে কাউন্ট করি, হোয়াইল এর মধ্যে কাউন্টটা তোমাকে করতে হচ্ছে, কন্ডিশন দিয়ে চেক করতে হচ্ছে। তো আমরা এখানে হোয়াইল লুপ আর দেখবো না, কারণ আমার যদি একটা দিয়ে সব কাজ হয়ে যায় তাহলে আমি হোয়াইলের যাওয়ার তো আমার কোনো দরকার নেই, আমরা ফর পর্যন্তই পড়বো, ঠিক আছে, ফর পর্যন্তই পড়বো। এখন দেখো আমরা এখানে কি কাজ করতেছি। কন্ডিশনাল জাম্প, এখানে যে কন্ডিশনাল জাম্প লেখা আছে, কন্ডিশনাল জাম্প হচ্ছে কি, দ্য কন্ট্রোল ইজ ট্রান্সফার্ড টু অ্যানাদার লোকেশন ইফ সার্টেন কন্ডিশন ইজ মিট। মানে কোনো একটা কন্ডিশনের কারণে কন্ট্রোলটা এক জায়গা থেকে, যেখানে মানে কন্ট্রোল বলতে যেখানে রান করতেছে মাঝখানে কয়েকটা লাইন স্কিপ করে অন্য জায়গায় কন্ট্রোলটাকে পাস করা হয়, সেটাই হচ্ছে কন্ডিশনাল জাম্প, ঠিক আছে। দ্য ফ্ল্যাগ ইন দ্য ফ্ল্যাগ রেজিস্টার ইন্ডিকেট দ্য কন্ডিশন। এই কন্ডিশনটা শো করে কিভাবে, এই কন্ডিশনটা শো করা হয় ফ্ল্যাগ রেজিস্টারের মাধ্যমে। কারণ হচ্ছে কি, আমরা ওই যে এর আগে বলছি যে কম্পেয়ার করি, এর আগে যেমন ধরো এই যে আমরা কিছুক্ষণ আগে বই দেখতেছিলাম, যে মরিস ম্যানোর বই দেখতেছিলাম, যে এ লেস এ গ্রেটার দেন বি, এ লেস দেন বি, এ ইকুয়াল টু বি, এগুলো হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশন গুলো আমরা অ্যাপ্লাই করতেছি, এ থেকে বি মাইনাস করে, ভ্যালুটা কোথাও সেভ করি না, স্ট্যাটাস বিট গুলো চেঞ্জ হয়ে যায়। সাইন্ড হলে এই কন্ডিশন চেক হবে, আনসাইন্ড হলে এই কন্ডিশন চেক হবে। এখন এগুলো তো আমরা থিওরিটিক্যালি পড়ছি, এখানে হচ্ছে কি ইমপ্লিমেন্টেশনের পার্ট গুলো আমরা দেখবো, কোডে কিভাবে ইমপ্লিমেন্ট হয়, কোডের পার্ট গুলো এখানে দেখবো, ঠিক আছে। এই ফ্ল্যাগ গুলার উপরে, তার মানে কি এই জিনিস তো সেম, এই ফ্ল্যাগ রেজিস্টারের উপরে জিনিসটা চেঞ্জ, এই কন্ডিশন গুলো ডিপেন্ড করে। কি করা হয়, যে দিয়ে এরপরে ওই ধরো লেস দেন, গ্রেটার দেন, এই কথাগুলো এখানে লেখা হয়। এক্স 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 দিয়ে বলা হচ্ছে কি, তুমি ধরো জে জি লিখলাম, মানে যে জাম্প গ্রেটার, জাম্প ইকুয়াল ই লিখলাম, জাম্প লেস এল লিখলাম, ঠিক আছে। আমরা সামনে কন্ডিশন গুলো দেখবো, আমি ছোট না বড়, যে দিয়ে জাম্প বুঝাচ্ছি, এরপরে ছোট না বড় ইকুয়াল, এই টার্মস গুলো আসতেছে, ঠিক আছে। এবং এরপরে কোথায় জাম্প করব সেটার একটা লেভেল দিয়ে দেওয়া হয়, বা সেটার একটা অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এখন জাম্পের ক্ষেত্রে যদি ধরো আমি যে কন্ডিশনটা দিলাম সেই কন্ডিশনটা ট্রু হলো না, তাহলে কি জাম্প হবে? তাহলে তো জাম্প হবে না, পরের লাইন এক্সিকিউট হবে। মানে নর্মালি এই একটা কন্ডিশন দেওয়ার পর যেখানে আমি জাম্প করতে বলতেছি, সেই কন্ডিশন যদি ট্রু না হয় তাহলে তো সেই জায়গায় জাম্প করবে না, ঠিক আছে, নর্মালি লাইনটা এক্সিকিউট হবে।
এবং এই কন্ডিশনাল জাম্পকে শর্ট জাম্পও বলা হয়, কারণ এটা হচ্ছে কি অল্প রেঞ্জের মধ্যে ইয়ে হয়, মানে একটা মেমোরি লোকেশন যেখানে লোকেট করা আছে ওইটুকুর মধ্যেই জাম্পিংটা হয়, এবং ম্যাক্সিমাম লিমিট হচ্ছে কি মানে সামনে যদি আসে তাহলে হচ্ছে কি -128, মানে -128 বলতে কি তুমি ধরো আইপির ভ্যালু কমাচ্ছি, মানে কি মাইনাস করে দিচ্ছি, মানে সামনে আগাচ্ছি, র্যামের প্রথম অংশে চলে আসছি। আর র্যামের পিছনের দিকে যদি যেতে হয় তাহলে প্লাস করে করে আইপির ভ্যালুটাকে বাড়ায় দিতে হয়, ঠিক আছে? এইভাবে করে আমরা হচ্ছে কি কাজ করতে, আইপির ভ্যালু আমাদের নিজেদের বাড়াইতে হয় না, আমরা এখানে শুধু জানবো এর রেঞ্জ কি -128 টু +127, ঠিক আছে? এই রেঞ্জের মধ্যেই জাম্প করে, এর বাইরে কোনো জাম্পিংটা আমাদের হয় না, তার মানে খুব অল্প ভ্যালুর মধ্যে জাম্প হয়, ঠিক আছে? আচ্ছা, অল্প একটু লোকেশনে, এবং এটা অল্প একটু লোকেশনে জাম্প করার সুবিধা কি? অল্প একটু লোকেশনে জাম্প করার মধ্যে সুবিধা হচ্ছে আইপি যদি কারেন্ট আইপি থাকে, মানে কারেন্ট লোকেশনেই থাকে, সেই ক্ষেত্রে আমার ক্যালকুলেশনটা হয় দ্রুত এবং আমার টাইম লাগে খুব কম, ঠিক আছে? এটা ইমপ্লিমেন্টেশনটা সহজ। 3 ধরনের কন্ডিশনাল জাম্প হয়, একটা হচ্ছে সাইন জাম্প, একটা আনসাইন জাম্প। এই দুইটা জাম্প আমি অলরেডি আমরা জানি না, সাইন জাম্প আনসাইন জাম্প, ওই যে সাইন ভ্যালুর কারণে যে কন্ডিশনগুলো, আনসাইন ভ্যালুর জন্য যে কন্ডিশনগুলো, ওগুলাই হচ্ছে সাইন জাম্প আনসাইন জাম্প। এখন হচ্ছে কি সিঙ্গেল ফ্ল্যাগ জাম্প, এখানে নতুন সিঙ্গেল ফ্ল্যাগ জাম্প হচ্ছে কি আমরা কোনো কম্পেয়ার করব না, শুধু কোনো কারণে কোনো একটা ফ্ল্যাগের অথবা কম্পেয়ার করছি বা কোনো একটা কিছুই করছি, ধরো বিয়োগ করছি যোগ করছি কিছু একটা করছি, করার পর আমার ফ্ল্যাগের মধ্যে কোন একটা স্পেশাল ফ্ল্যাগকে চেক করতেছে। ধরো আমি কি করছি 5 থেকে মাইনাস করতেছি 5, তাহলে আমার কি 0 হবে, 0 মানে কি জেড ফ্ল্যাগটা 1 হয়ে যাবে। আমি স্পেশালি জেড ফ্ল্যাগটাকে চেক করতেছি যে ভ্যালু আমার 0 হয়েছে কিনা, ঠিক আছে? ভ্যালু 0 হয়েছে কিনা সেটা চেক করতেছি স্পেশালি জেড ফ্ল্যাগটাকে। এরকম কোন একটা স্পেশাল ফ্ল্যাগ বিটকে চেক করে যদি জাম্প হয় সেটাকে বলা হয় সিঙ্গেল ফ্ল্যাগ জাম্প। যদিও আমাদের সিঙ্গেল ফ্ল্যাগ জাম্প দরকার হয় না, আমরা আসলে সাইন জাম্পটাই বেশিরভাগ ইউজ করি। তো তারপর কারণ আমরা সাধারণত যে প্রোগ্রামিং সিতে করছো তোমরা কয়টা আনসাইন নাম্বার ডিক্লেয়ার করো, তোমরা তো সবই সাইন নাম্বার ডিক্লেয়ার করো, ঠিক আছে? তো আমরা অরিজিনালি আমার যে কোনো প্রোগ্রামিং এ সাইন জাম্পটাই আসলে বেশি দরকার হয়, আনসাইন জাম্প আর সিঙ্গেল ফ্ল্যাগ জাম্পটা ওভার দরকার হয় না, ঠিক আছে? কিন্তু আমাদের শিখতে হবে অ্যাসেম্বলি। এর আগে আমরা ইয়ে দেখছি, হার্ডওয়্যারের জিনিস দেখছি, এখন আমরা কিন্তু আগে বলতে কি এই সাবজেক্টে না, অন্য সাবজেক্টে হার্ডওয়্যার কেমনে কাজ করে দেখছি, এই সাবজেক্টে প্রোগ্রাম কিভাবে কাজ করে সেটা দেখছি। এখানে যেমন ধরো এই মানে কন্ডিশন জাম্পটা ইমপ্লিমেন্ট হয় হচ্ছে কি সিঙ্গেল জাম্প, তো এমনি সিঙ্গেল জাম্প বলো, সাইন জাম্প বলো, আনসাইন জাম্প বলো, সকল ক্ষেত্রেই কম্পেয়ার। তো সিঙ্গেল জাম্পের ক্ষেত্রে সবসময় কম্পেয়ার লাগে এমন কোনো দরকার নাই, কিন্তু সাইন এবং আনসাইন জাম্পের জন্য অবশ্যই কম্পেয়ার ইনস্ট্রাকশনটা লাগে। কম্পেয়ার ইনস্ট্রাকশনটা লাগে বলতে কি আমি দুইটা ভ্যালু আছে এ আর বি, দুইটার মধ্যে আগে কম্পেয়ার করব, এ বড় না বি বড়, না এ সমান না বি সমান, মানে কে কার কি অবস্থা সেইটা চেক করে তার উপর ডিপেন্ড করে আমি জাম্প করব, ঠিক আছে? এখন মেশিন তো মেশিন, মেশিনকে আমি কিভাবে বুঝাবো এটা আনসাইন জাম্প আর সাইন জাম্প ছিল। মেশিনের হার্ডওয়্যার সাইনদের জন্য তো আলাদা, আনসাইনদের জন্য আলাদা, তা তো আমরা মেশিন ডিজাইন এতদিন করি নাই, আমরা একটা মেশিনের ডিজাইন শিখছি, ঠিক আছে? তাহলে কম্পিউটার কিভাবে বুঝবে যে আমার প্রোগ্রামার এখন চাচ্ছে সাইন নাম্বার দিচ্ছে আনসাইন নাম্বার দিচ্ছে? এইটা হচ্ছে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ডিফাইন করা থাকে, যে তুমি যদি দেখো, কেন আমরা টেবিল দেখবো, আচ্ছা এইটা একটু পরে আসতেছি, এটাও পরে আসতেছি, এখানে দেখুন এই যে সাইন নাম্বারের জন্য এখানে দেখো, খেয়াল করে দেখো একটা লিস্ট দেওয়া আছে, হ্যাঁ? সাইন নাম্বারের জন্য লিস্ট দেওয়া আছে, যেমন জে ই মানে জাম্প ইফ ইকুয়াল, জে জেড জাম্প ইফ 0, ঠিক আছে? ঠিক আছে, এই কন্ডিশনটা জেড এফ কে যদি 1 হয় তাহলেই হয়, এবং এটার অপোজিটও দেওয়া আছে জেড এন ই। দেখো এখানে, দেখো এখানে জেড এন ই আছে কোথাও, জে এন ই কোথায় আছে? আচ্ছা নাই, নাই মানে এই যে জেড এন ই, তারপর জে এন জেড এটাও আছে, যে জে এন জেড, ঠিক আছে? এখন জাম্প ইকুয়াল, জাম্প নট ইকুয়াল, এম দিয়ে নট ইকুয়াল, ঠিক আছে? জাম্প নট 0, জে জি মানে জাম্প গ্রেটার, জাম্প নট লেস ইকুয়াল, তার মানে জাম্প গ্রেটার মানে কি
এটা হচ্ছে কি তাহলে ইকুয়াল চিহ্নটা বাদ থাকে আর লেস চিহ্নটা বাদ থাকে, এই কথাটাই লিখছে। নট লেস আবার ইকুয়াল দুইটাই দেওয়া আছে। জাম্প লেস, জাম্প নট গ্রেটার ইকুয়াল, জাম্প গ্রেটার ইকুয়াল, জাম্প নট লেস, জাম্প লেস ইকুয়াল, জাম্প নট গ্রেটার। ঠিক আছে, এটা হচ্ছে সাইন নাম্বারের জন্য এই ভ্যালুগুলো দেওয়া আছে, এইগুলা লিস্ট। এখন হচ্ছে কি এখানে তোমার মনে হতে পারে এত কি মুখস্থ রাখা সম্ভব? সাধারণত এত মুখস্থ রাখা সম্ভব না। আমরা আসলে মনে রাখবো গুলা কি, জাম্প ইকুয়াল, জাম্প গ্রেটার, জাম্প লেস। মানে আমরা এখানে দেখো জে দিয়ে জাম্প বুঝাচ্ছে, জি দিয়ে গ্রেটার বুঝাচ্ছে, এম দিয়ে নট বুঝাচ্ছে, এল দিয়ে লেস বুঝাচ্ছে, ই দিয়ে ইকুয়াল বুঝাচ্ছে। আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা অনুসারে পরপর অক্ষরগুলো বসাই গেলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা যখনই আমি ধরো আমি লিখতেছি এখানে, যেমন ধরো এইটা, এই থার্ড নাম্বারটা জাম্প গ্রেটার। জাম্প গ্রেটার মানে কি জিনিস? জাম্প করো যদি বড় হয়। জাম্প গ্রেটার বলতে বুঝাচ্ছে জাম্প করো যদি বড় হয়। আচ্ছা, এটা সাইন নাম্বারের জন্য, কিন্তু আনসাইন নাম্বারের জন্য জাম্প গ্রেটার জিনিসটা বুঝাবো কিভাবে? তখন এই জাম্প গ্রেটার না লিখে লেখা হয় জাম্প অ্যাবোভ। এই যে আনসাইন নাম্বার, জাম্প অ্যাবোভ, জাম্প করো যদি বড় হয়। তার মানে হচ্ছে কি সাইন নাম্বারের জন্য ইনস্ট্রাকশন, সেম ইনস্ট্রাকশনই আনসাইন নাম্বারের জন্য আছে, সেম জিনিসই আছে, শুধুমাত্র গ্রেটারের নাম চেঞ্জ হয়ে গেছে অ্যাবোভ। জাম্প কথাটা ঠিকই আছে, নট কথাটা ঠিক আছে, জেড কথাটা ঠিক আছে, মানে জিরো কথাটা ঠিক আছে, ইকুয়াল কথাটা ঠিক আছে। গ্রেটার হইলে অ্যাবোভ, আর যদি ছোট হয় মানে লেস হয় তাহলে বিলো কথাটা আসছে। ঠিক আছে, শুধু দুইটা টার্মস চেঞ্জ হয়েছে, সাইন এবং আনসাইন। জাম্প কম্পিউটারকে বুঝাবে কিভাবে? শুধু দুইটা ক্যারেক্টার দিয়ে চেঞ্জ হয়। আনসাইন হলে গ্রেটার বুঝানো হয় অথবা লেস বুঝানো হয়, আর আনসাইন মানে সাইনের জন্য গ্রেটার অর লেস বুঝানো হয়, আনসাইনের জন্য অ্যাবোভ বুঝানো হয় অথবা বিলো বুঝানো হয়। যদি কম্পিউটারে আমি বুঝাতে চাই যে এটা সাইন নাম্বার বড় কম্পেয়ার করবো, তাহলে আমি জাম্প গ্রেটার দিব। আর যদি আনসাইন নাম্বার বুঝাতে চাই তাহলে আমি বলবো জাম্প অ্যাবোভ। কিছুই না, শুধুমাত্র যখন আমি কোডিং করতেছি সাইন না আনসাইন নাম্বার বোঝানোর জন্য এই একটাই সিস্টেম আছে। এইভাবে লিখলে কম্পিউটার বুঝবে এটা সাইন নাম্বার নাহলে আনসাইন নাম্বার। এখন তোমার মনে হচ্ছে আমার কি টেবিল পুরো মুখস্থ করা লাগবে? তোমার টেবিল মুখস্থই করা লাগবে না। তোমাকে আমি যদি বলি, ধরো আমি এখান থেকে এটা দিলাম জাম্প নট বিলো ইকুয়াল, ধরো এটা দিলাম জে এন বিই, এটা কি? তুমি তো বুঝতেই আছো, জে মানে জাম্প, এন মানে নট, বি মানে বিলো, ই মানে ইকুয়াল। ঠিক আছে, তুমি এই জাম্প ইফ নট বিলো অর ইকুয়াল এই কথাটা লিখে দিলাম, এবং এটার উল্টাটা হচ্ছে কি জাম্প অ্যাবোভ। তার মানে একটা ক্যারেক্টারই বাদ গিয়েছিল, সেটা হচ্ছে এ, জাম্প অ্যাবোভ। নট কথাটা যেহেতু আছে তার মানে তার উল্টাটা হচ্ছে জাম্প অ্যাবোভ। এবং মানে জাম্প যদি বড় হয়, আমাদের যেটা মুখস্থ রাখতে হবে, এই যে এই টেবিলটা আমরা আগেও পড়ছি, এই টেবিলটা আমরা মনে রাখবো। এই টেবিলে জাম্প অ্যাবোভ মানে কি, জাম্প বড় হলে সি ইকুয়াল টু 1, জেড ইকুয়াল টু 0। এই কন্ডিশন আমরা এই তিনটা লাইন, এই একটা লাইন, এদিক থেকে এই আরেকটা লাইন, এবং এদিক থেকে আরেকটা লাইন, এই লাইন তিনটা আগেও পড়ছি, এদিক থেকে এরকম তিনটা লাইন আগেও পড়ছি। ঠিক আছে, এই তিনটা লাইন, যে তিনটা লাইনের কথা বলতেছি, এই তিনটা লাইন দিয়েই যে এখানে দেখো এই কথাটাই লেখা আছে, জাম্প জেড ইকুয়াল সিএফ ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 0। ঠিক আছে, এভাবে কন্ডিশন গুলো সেট করা আছে। ঠিক আছে, তো এটা আমরা সেভাবে লিখে দিলেই চলতেছে। এটা নিয়ে এত মুখস্থ বা টেনশনের কিছু নাই, বা এটা নিয়ে এরকম কিছু আসেও না যে হুবহু আমাকে মুখস্থ করে দেখো, এই ধরনের কিছুই আসবে না পরীক্ষার সময়। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আনসাইন জাম্প। সাইন জাম্পের জন্য এরকম টেবিল আছে। তাহলে এখান থেকে কি টাইপ কোশ্চেন আসে? এখান থেকে কি টাইপ কোশ্চেন আসে? আমি ধরো বললাম যে এরকম একটা ভ্যালু তুলে দিয়ে বললাম এটা কি জিনিস, একটা ইয়ে দিয়ে বললাম এটা কি জিনিস, সাইনের জন্য না আনসাইনের জন্য। ঠিক আছে, বা বললাম এটা পুরো অ্যাব্রিভিয়েশনটা কি, বা জিনিসটা দিয়ে কি বুঝায়, তুমি পুরোটা জিনিস লিখবা। ম্যাম তাহলে তো এখানে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নাই। এখানে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নাই। ঠিক আছে, আমরা এগুলো পড়তেছি কিছু জন্য, কারণ এটা আমাদের এই ফর লুপ, তারপর ইফ, এগুলো ইমপ্লিমেন্ট করার সময় লাগবে। ঠিক আছে, এবং এতগুলোও লাগে না। ওই যে আমি এর আগে দেখো তিনটা কন্ডিশন পড়াইছি না, তিনটা করে, ওই তিনটা কন্ডিশনের জন্য যেটুকু দরকার ওইটুকুই বলবা, কারণ ওই তিনটা কন্ডিশন কি আমরা ঘুরায় ফিরায় ব্যবহার করি। ঠিক আছে, আচ্ছা,
আর এই যে টেবিলটা সিঙ্গেল জাম্প, ফ্ল্যাগ জাম্প, এগুলাও আমার ওভাবে পড়া লাগবে না, ঠিক আছে। এখানে তারপরে দেখো এটা কি, টেবিল তো মুখস্থ করাই লাগবে না, কিন্তু তারপরে দেখো জে জেড জাম্প ইজ জিরো, জে ই তার মানে কি জাম্প ইজ ইকুয়াল, জে সি মানে জাম্প ইজ ক্যারি, জে বি জাম্প ইজ বিলো, ঠিক আছে। তারপর দেখো জে এস জাম্প ইজ সাইন, সাইন বিট যদি 1 হয়, জে ও জাম্প ইজ ওভারফ্লো, জে পি জাম্প ইজ প্যারিটি, আর এই যে জেপিই মানে জাম্প ইফ প্যারিটি ইভেন, ঠিক আছে। এভাবেই জিনিসগুলো করা আছে, ঠিক আছে। তো আমাদের যেমন এই যে প্যারিটি বিট গুলো, আসলে আমাদের প্যারিটি বিট গুলো দরকার হয় না, ফলে ওটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই, ঠিক আছে। টেবিল দেওয়া দরকার, টেবিল দিছি, জাস্ট দামগুলো বুঝে পড়লেই, এটা একটু টেকনিক্যালি পড়লেই তোমার জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কন্ডিশন পড়া লাগবে না, অপোজিট ইনস্ট্রাকশন পড়া লাগবে না। কন্ডিশন এগুলোর জন্য দেখতে পারো, কিন্তু এই কন্ডিশন হচ্ছে ওই যে টেবিল যেটা দেওয়া আছে ওই কন্ডিশনই, সেম জিনিসই, এই জন্য কোনো আলাদা কোনো কিছু না। আচ্ছা, আমরা এই পর্যন্ত দেখছি, এর পরেরটাতে আসি। এখন এখানে যে আমি কিছুক্ষণ এর আগে যেমন বলছি কি হচ্ছে, যে আমরা যখন কম্পেয়ার করি তখন কি হয়, এ থেকে বি মাইনাস যায়, এই ভ্যালুটা কোথাও স্টোর হয় না, কিন্তু ফ্ল্যাগ বিট গুলা চেঞ্জ হয়, এই কথাটাই এখানে লেখা আছে, ঠিক আছে। এখানে সিঙ্গেল দেখো, এই দুইটা স্লাইডের ক্ষেত্রে দুইটাই সেম, টোটাল লেখাটা সেম, শুধুমাত্র উপরে হেডিংটা চেঞ্জ। মানে তুমি যদি সিঙ্গেল ফ্ল্যাগ জাম্প করতে চাও, তাহলে তুমি তোমার কি হবে, কোনো না কোনো অ্যাকশনের পরেই তো হবে, হয়তো যোগ বিয়োগ ভাগ গুণ কোনো না কোনো কিছু হবে। তো একইভাবে হবে, তুমি বিয়োগ করতেছো, দুইটা ভ্যালু বিয়োগ করলা, কোথাও স্টোর হচ্ছে না, কিন্তু যে বা কোনো কারণে তুমি কোনো স্পেশাল বিট চেঞ্জ করতেছো কম্পেয়ার করে, তো তোমার যা কিছুই করো না কেন, শুধুমাত্র ওই বিটটা ফ্ল্যাগে চেক করতেছে, আর কিছু হচ্ছে না, মেমোরিতে অন্য কোথাও চেঞ্জ হবে না, এই কথাটাই লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে সাইন্ড এবং আনসাইন্ড জাম্প, যেটা সাইন্ড এবং আনসাইন্ড জাম্প, আচ্ছা দাঁড়াও একটু হোল্ড করি। আচ্ছা, আমরা হচ্ছে কি ধরো সাইন আনসাইন জাম্প, আমরা আরো 2-3টা স্লাইড পড়ে তারপর ছেড়ে দিব আজকে। আচ্ছা, এখানে হচ্ছে কি সাইন আনসাইন জাম্পের একটা জিনিস দেখানো হচ্ছে, যে এই যে আমি যে কথাগুলো বললাম, ওই যে দেখো এই যে জাম্প গ্রেটার এবং জাম্প অ্যাবভ, দুইটা হচ্ছে একই জিনিস, সাইন্ডের জন্য একটা, আনসাইন্ডের জন্য একটা। তার মানে কি বলতেছে, ইচ সাইন জাম্প হ্যাজ ইজ কাউন্টার পার্ট ইন আনসাইন্ড, লাইক জে জি হ্যাজ জে এ, মানে হচ্ছে কি প্রত্যেকটারই সিমিলার জিনিস আছে, শুধু ভ্যালু ইয়েটা আলাদা, নামটা আলাদা, ঠিক আছে। আচ্ছা, এইটা দিয়ে কি হয়, প্রোগ্রামার বুঝতে পারে মেশিনটাকে কিভাবে ইউজ করবে, সাইন ব্যবহার করবে না আনসাইন ব্যবহার করবে, ঠিক আছে। আর যদি ক্যারেক্টার আমরা কম্পেয়ার করি, তখন এই যে যেমন ধরো দুটা ভ্যালুর মধ্যে ক্যারেক্টার নিলাম, কম্পেয়ার করলাম, তখন আনসাইন ধরে, হ্যাঁ, তখন এটাকে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। তখন আনসাইন ধরো হচ্ছে, কারণ ক্যারেক্টারের মধ্যে তো সাইন নাম্বার আমি ক্যালকুলেট করবো না, তাহলে তো উল্টাপাল্টা হিসাব হয়ে যাবে, তখন আমার হচ্ছে কি আনসাইন ধরে এটাকে কাজ করা হচ্ছে, এই কথাটা এখানে দেখানো হচ্ছে। আনকন্ডিশনাল জাম্প, আনকন্ডিশনাল জাম্প আগেই পড়ছি, জাম্প লেখে জাম্প, ওটা ডিরেক্ট জেএমপি জাম্প, যেটাকে আমরা ব্রেক কমান্ড বলি, ওইটার এখানে নাম হচ্ছে কি জাম্প, তারপর একটা ডেস্টিনেশন দেওয়া আছে, ঠিক আছে। জাম্প এবং এটা কেন ইউজ করা হয়, যে কিছু লিমিট প্রবলেম আছে কন্ডিশনাল জাম্পের, আমরা দেখবো সামনে কিছু লিমিট প্রবলেম আছে, সেই প্রবলেম গুলাকে ওভার করার জন্য এই জাম্প ইনস্ট্রাকশনটা ব্যবহার হয়, ঠিক আছে। এগুলো আমরা কিছু থিওরি পার্ট, এখানে যেমন একটা এক্সাম্পল আনকন্ডিশনাল জাম্পের দেওয়া আছে। ধরো টপ একটা লেভেল, ধরো এই যে টপ লেভেল সাধারণত লেখা হয় একটা নাম দিয়ে, এরকম কোলন মার্ক দেওয়া হয়, এই ডট গুলা বলতে যেটা বোঝানো হচ্ছে অনেক কিছু আছে, যে বডি অফ দ্য লুপ অনেক কিছু আছে, ঠিক আছে। এরপর আমি কি করতেছি, ডিক্রিমেন্ট করতেছি সিএক্স এর ভ্যালু কমায় দিচ্ছি। তারপর এখন এই অপারেশনের পরে আমি এখন চেক করতেছি, একটা বিট চেক করতেছি, জিরো বিটটা জাম্প নট জিরো, মানে জিরো হয়ে গেছে কিনা সেটা চেক করতেছি। নট জিরো হলে, যদি জিরো না হয়ে থাকে, তাহলে ডাউন বলে একটা লেভেল আছে, এই লেভেলে চলে আসে। লেভেল বলতে বুঝাচ্ছে একটা পজিশন, মাঝখানে একটা লাইন স্কিপ হয়ে গেল, এভাবে স্কিপ বলতে কি এখান থেকে স্কিপ করছে মেশিন, মেশিন যদি স্কিপ করে যায় সেই কমান্ড দিচ্ছি,
এখান থেকে এই লাইনটাকে বাদ দিয়ে সে এই লাইনে চলে আসবে। আর যদি 0 হয়ে যায় তাহলে জাম্প এক্সিটে চলে যাবে, একবার ডিরেক্ট এক্সিটে চলে যাবে। ঠিক আছে, এখন এখানে দেখো ডাউন জাম্পের মধ্যে জাম্প টপ লেখা আছে, তার মানে কি এখান থেকে এইখানে আবার চলে আসবে, উল্টা ঘুরে যাবে মেশিনটা, এখান থেকে আবার এই টপ পজিশনে চলে আসবে। এটার জন্য আমি এই ডাউনে নিয়ে গেছিলাম। ঠিক আছে, মানে এই পয়েন্টারটাকে আপ ডাউন করার জন্য আমরা যেমন ধরো সিতে কি হয় অটোমেটিক বুঝে নিচ্ছে আমার মেশিন কোথায় যাবে, আর হাই লেভেল প্রোগ্রামিং গুলোতে তো আরো কিছু এত কিছু লেখা হয় না, কম্পিউটারকে কোড ফরম্যাটে থাকলে কম্পিউটার বুঝে নেয় আমার কোথায় যাইতে হবে। ঠিক আছে, কিন্তু এইখানে তা না, এখানে আমাকে ডিরেক্ট বসাইতে হচ্ছে সে যাবে কোন দিকে, কোথায় যাবে, কত ঘর